ক্লাস 12 এর সাথে সাথে WBJ এর প্রিপারেশন করলে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল, বা তুমি ক্লাস 12 এর শুরু থেকে কিভাবে পড়াশোনা করতে সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ, বেসিক্যালি আমি 11 এর প্রথম থেকে যেমন স্টার্ট করেছিলাম, তেমনি আমি 12 এ কিছু মেটেরিয়ালস ফলো করতাম WBJ ওরিয়েন্টেড। অনেকেই কি হয় যে টাইম ম্যানেজ করে উঠতে পারে না। শুরুর দিকে তো সবাই ভাবে যে আমি করে নেব 1-2 মাস হয়তো করেও নেয়, কিন্তু তারপর টাইম ম্যানেজ করা পসিবল হয় না। তুমি টাইম কি করে ম্যানেজ করতে, যে এক্সট্রা কোয়েশ্চেন করছো ইত্যাদির জন্য? বেসিক্যালি আমি 12 এর প্রথম দিকে প্রিপারেশনের সাথে সাথে কম্পিটিটিভের জন্য প্রিপারেশন চালিয়ে যেতাম। তুমি যে বোর্ডসে 458 মার্কস পেয়েছো, তার মধ্যে থেকে তুমি সব থেকে বেশি মার্কস কোন সাবজেক্টে ক্যারি করছো? আমি ম্যাথে 100-এ 100 পেয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সায়ন স্যার। আজকে আমার সঙ্গে রয়েছে অরিত্র আদক। অরিত্র 2024 সালের WBJEE পরীক্ষায় 790 র্যাঙ্ক করেছে, এবং ও এই বছরের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক 2024-এ 458 নম্বর পেয়েছে। তাহলে কিভাবে অরিত্র উচ্চ মাধ্যমিকের সাথে সাথে WBJEE পরীক্ষার প্রিপারেশন করলো এবং দুটো পরীক্ষাতেই ভালো রেজাল্ট করলো, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তাহলে তোমরা যারা যারা আগামী সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা WBJEE পরীক্ষা দিতে চলেছো, তারা কিন্তু আজকের এই ভিডিওটিকে মন দিয়ে দেখো, যাতে তোমরা সমস্ত বিষয়গুলো শিখতে পারো এন্ড সেগুলো তোমাদের প্রিপারেশনে কাজে লাগাতে পারো। হাই অরিত্র, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই সেশনে তোমাকে ওয়েলকাম। আজকের এই সেশনে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। অরিত্র, সেশনটা শুরু করার সময় সবার প্রথমে তুমি তোমার ইন্ট্রোডাকশন দিয়ে দাও। হ্যাঁ, আমি অরিত্র আদক। এবছর WBJEE 2024-এর পরীক্ষা দিয়েছি এবং আমার প্রাপ্ত নম্বর 90.75 এবং গোটা ওয়েস্ট বেঙ্গলে 790 র্যাঙ্ক করেছি। এবং তার সাথে সাথে যে এইচএস পরীক্ষা, সেখানে আমার প্রাপ্ত নম্বর 458। ওকে, থ্যাংক ইউ অরিত্র তোমার সম্পর্কে আমাদের বলার জন্য। তুমি এই বছর WBJEE পরীক্ষায় 790 র্যাঙ্ক করেছো, যেটা কিনা খুবই একটা ভালো র্যাঙ্ক। এবং তুমি বললে যে তুমি এই বছরেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও দিয়েছো, সেখানে তুমি 458 মার্কস পেয়েছো, যেটা কিনা খুবই ভালো একটা মার্কস। তাহলে এই যে অরিত্র, তুমি যে ক্লাস 12 এর সাথে সাথে WBJEE প্রিপারেশন করলে, তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল, বা তুমি ক্লাস 12 এর শুরু থেকে কিভাবে পড়াশোনা করতে সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ, বেসিক্যালি আমি 11 এর প্রথম থেকে যেমন স্টার্ট করেছিলাম, তেমনি আমি 12 এ কিছু মেটেরিয়ালস ফলো করতাম WBJEE ওরিয়েন্টেড, এবং সেরকম টাইপের প্রবলেম কিছু সলভ করতাম। কিছু এক্সট্রা বুক রেফারেন্স বইও এর জন্য ফলো করেছিলাম। ওকে, তার মানে তোমার থেকে আমি যেটা বুঝতে পারলাম, তুমি তোমার ক্লাস 12 এর পড়াশোনা চলাকালীন তুমি 11টা যখন হয়েছিল, তুমি 11-এ ভালোভাবে পড়াশোনা করেছিলে। এবার যখন 12-এ এসেছো, তখন তুমি WBJEE এর প্রিপারেশনের জন্য কিছু এক্সট্রা মেটেরিয়ালস ফলো করতে। যে ক্লাস 12 এর পড়াশোনাটা যেমন চলছে, সেখানে তোমার সিলেবাসটা 90-95% সেমই, তুমি সেই পড়াশোনাটা করতে থাকতে। তার সাথে তুমি কি করতে, যে WBJEE কিছু এক্সট্রা কোয়েশ্চেন সলভ করে নিতে, বা কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করে নিতে, এইভাবে করে করতে, তাই তো? আচ্ছা, এবার এখানে দেখো, যখন আমরা ক্লাস 12-এ আসি, তখন ক্লাস 12-এর আমাদের এত পড়াশোনা থাকে, কারণ 12-এ তোমরা যখন সায়েন্সে পড়ছো, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অনেক কিছু নতুন শিখছো। আবার WBJEE এর জন্য কোয়েশ্চেন প্র্যাকটিস করা। অনেকেই কি হয় যে টাইম ম্যানেজ করে উঠতে পারে না। শুরুর দিকে তো সবাই ভাবে যে আমি করে নেব 1-2 মাস হয়তো করেও নেয়, কিন্তু তারপর টাইম ম্যানেজ করা পসিবল হয় না। তুমি টাইম কি করে ম্যানেজ করতে, যে এক্সট্রা কোয়েশ্চেন করছো ইত্যাদির জন্য? বেসিক্যালি আমি 12 এর প্রথম দিকে প্রিপারেশনের সাথে সাথে কম্পিটিটিভের জন্য প্রিপারেশন চালিয়ে যেতাম। কনসেপ্টটা যদি কারো মাথায় থাকে, মেন কনসেপ্টটা ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটের ক্ষেত্রে যেইতে যদি কারো কনসেপ্ট ক্লিয়ার থাকে, তার পক্ষে টাইম ম্যানেজমেন্ট করাটা কোনো ব্যাপার নয়। সে ইজিলি করতে পারবে কোশ্চেন, যদি বি সিরিয়াস হয়। তার জন্য অবশ্যই তাকে পরিশ্রম করতে হবে একটু, কিন্তু কনসেপ্টটা যদি মাথায় থাকে, সবই একই রকম টাইপেরই মনে হয়। তাহলে তোমার মতে যেটা, যে কেউ যদি কনসেপ্টটা প্রপারলি ক্লিয়ার করে নেয় এন্ড যদি নিজে ডেডিকেটেড থাকে, তাহলে টাইম ম্যানেজ ঠিকই হয়ে যায়, তাই তো? হ্যাঁ, একদম। এবার এখানে একটা কথা বলো অরিত্র, যে তুমি যখন ক্লাস 12 এর পড়াশোনাগুলো করছিলে, তুমি বললে যে 11টা তুমি 11-এ থাকাকালীন ভালো করেই পড়েছো, কিন্তু আমাদের 12 যখন আমরা পড়ছি, তখন তো আস্তে আস্তে আমরা 11-এর জিনিসগুলো ভুলতে থাকি। কিন্তু আমরা যখন জেইতে যাব, WBJEE-তে যাব, তখন আমাদের ক্লাস 11-এর যে জিনিসগুলো, সেগুলোও প্রয়োজন হয়। তাহলে তুমি ক্লাস 12-এর সাথে সাথে সেগুলো কিভাবে রিভিশন করতে? এর জন্য আমি 12 এর পরীক্ষার পর ক্লাস 11টা গোটা রিভিশন করেছি 2 মাস ধরে, পরীক্ষার আগে অবধি। দেন এভাবেই মক টেস্ট কিছু দিয়েছিলাম WBJEE-র জন্য, যাতে করে আমার প্রিপারেশনটা আরো মজবুত হয়। তো এরকম করেই স্ট্র্যাটেজিটা নিয়েছিলাম, তাতে হয়ে গেছে। ওকে, তার মানে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বেসিক্যালি 11-এর রিভিশনটাতে ফোকাস করেছো। অ্যান্ড তুমি এখানে মক টেস্টের কথা বললে। হ্যাঁ, মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর WBJEE এক্সাম, অ্যান্ড আমরাও সবসময় সাজেস্ট করি যে মক টেস্ট নাও, মক টেস্টটা প্র্যাকটিস করো।
কারণ মক টেস্টে কি হয় যে আমার পড়ে তো মনে হচ্ছে যে আমি সব পারছি বা সব পড়া হয়ে যাচ্ছে, কিন্তু তখন গিয়ে মনে হয় যে বুঝতে পারি যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না। তাহলে তুমি যে মক টেস্ট অ্যাটেন্ড করতে, মক টেস্ট অ্যাটেন্ড করার স্ট্র্যাটেজি কি থাকতো তোমার? বা যখন মক টেস্ট অ্যাটেন্ড করতে তারপর তো হতো যে এটা হয়তো ভুল হলো বা তুমি ভাবতে এটা পড়া ঠিক আছে, কিন্তু সেখান থেকে ধরো কোয়েশ্চেন করতে পারছো না, তাহলে সেগুলো আবার কিভাবে তুমি অ্যানালাইসিস করতে? বেসিক্যালি মক টেস্ট যখন দিতাম আমি প্রায় 5-6টা মক টেস্ট দিতাম একটা সপ্তাহে। মক টেস্ট যখন দিতাম, একটা মক টেস্টে যত স্কোর হচ্ছে সেখানে কোনগুলো নেগেটিভ মার্কিং হয়েছে, কোন কনসেপ্ট গুলো আরো ভালো করে পড়তে হবে, সেগুলোর উপর মেনলি ফোকাস করতাম এবং আমি নিজেকে অ্যানালাইসিস করতাম যে কোথায় ভুলগুলো হচ্ছে, যদি সেগুলো যাতে পরবর্তী পরীক্ষায় ভুল না হয়, এটার উপর বিশেষ করে গুরুত্ব দিয়েছি। তার মানে তুমি মক টেস্টের থ্রু তোমার যেই যে জায়গাগুলো মিস্টেক গুলো হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করেছো, অ্যান্ড উইথ টাইম তুমি সেগুলোকে ইমপ্রুভ করেছো, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এবার এখানে একটা কথা বলো অরিত্র, যে তুমি তো বললে যে তুমি 12 এর সাথে সাথে কি করতে, যে তুমি ডাব্লিউবিজে এর জন্য কিছু এক্সট্রা মেটেরিয়ালস ফলো করতে, কোয়েশ্চেন বাগেরা সলভ করতে, সেইভাবে করে ডাব্লিউবিজে এর প্রিপারেশন হতে থাকতো। তুমি এবার বোর্ডসে যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানেও তুমি একটা খুব ভালো মার্কস পেয়েছো, অ্যান্ড এই যে তুমি একটা ভালো মার্কস পেয়েছো, আমাদের বোর্ডসের যে প্যাটার্ন আর ডাব্লিউবিজে এর প্যাটার্ন সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। তোমাকে বোর্ডসে ডেসক্রিপটিভ লিখতে হয়, ইত্যাদি বিভিন্ন রকম কোয়েশ্চেন থাকে। তাহলে তুমি এই বোর্ডসের প্রিপারেশনটা, সেটা রিলেটেড যদি কিছু বলো, যে তুমি সেই প্রিপারেশনটা কিভাবে করতে? বেসিক্যালি আমি প্রথমে একটা কথা বলেছি যে এখানে কনসেপ্টটা ম্যাটার করে বেসিক্যালি সায়েন্সে, এবং কনসেপ্টের জন্য আমি যে বোর্ডের যে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন সেগুলো কনসেপ্টের মাধ্যমে ক্লিয়ার হয়ে যেত, মানে সেগুলোর জন্য আলাদা করে কিছু প্রিপারেশন নিতে হতো না। যদি কারো কনসেপ্টটা ভালো করে পড়া থাকে, কোনো ধারণাটা যদি ঠিকঠাক থাকে একটা চ্যাপ্টার সম্বন্ধে, তাহলে তার পক্ষে ইজিলি থিওরি লেখা সম্ভব, কারণ থিওরির মধ্যেই কনসেপ্টটা লুকিয়ে থাকে, সেটাকে ভালো করে গুছিয়ে লেখাটার নামই থিওরি। আচ্ছা, তার মানে তুমি পার্টিকুলারলি তোমার যেটা স্ট্র্যাটেজি ছিল, দুটো এক্সাম সম্পর্কে আমি তোমার থেকে শুনলাম, তার থেকে আমি যা বুঝতে পারলাম তোমার মেইন যে টার্গেট ছিল যে আমি কনসেপ্টটা ভালো করে বুঝবো, আমি পুরো সিলেবাসটা কমপ্লিট করব। এবার যখন যেই পরীক্ষা আসছে, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, তার আগে আমি তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করে নিলাম কিছু, তাহলে আমি বুঝে গেলাম যে আচ্ছা কিরকম টাইপের কোয়েশ্চেন আসছে, আমার কিভাবে লিখতে হবে সেটাও প্র্যাকটিস হয়ে গেল। অ্যান্ড যখন ডাব্লিউবিজেই এক্সাম আসছে, আমরা তার আগে ডাব্লিউবিজে এর পিওয়াইকিউ সলভ করে নিলাম, সেই প্যাটার্নে প্র্যাকটিস করে নিলাম, তাহলে আমাদের সেটার প্রিপারেশন হয়ে গেল। এক্স্যাক্টলি এটাই বলতে চাইছো তো? হ্যাঁ স্যার, একদম। আচ্ছা, এবার একটা কথা বলো, যে তুমি যে বোর্ডসে 458 মার্কস পেয়েছো, তার মধ্যে থেকে তুমি সব থেকে বেশি মার্কস কোন সাবজেক্টে ক্যারি করছো? আমি ম্যাথে 100-এ 100 পেয়েছি। ম্যাথে 100-এ 100 পেয়েছো, বাহ, খুব ভালো, শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা, তাহলে ম্যাথমেটিক্সে যে তুমি 100-এ 100 পেলে, এন্ড এখানে আমি একটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করতে চাইবো, যে আমারও টার্গেট ছিল যে ম্যাথসে 100 পাবো, কিন্তু আমি মাধ্যমিকেও পেতে পারিনি, উচ্চ মাধ্যমিকেও পেতে পারিনি। মাধ্যমিকে 2 মার্কসে আটকে গেছে, উচ্চ মাধ্যমিকে 1 মার্কসে আটকে গেছে। তো তুমি যে এই 100 পেয়েছো, তোমার মুখ থেকে আমরা শুনতে চাই যে তোমার 100 পাওয়ার রহস্যটা কি, যে তুমি ম্যাথমেটিক্স বোর্ডস এর আগে কিভাবে প্র্যাকটিস করেছিলে, বা উচ্চ মাধ্যমিকের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নে আমরা কি জানি যে আমাদের অনেক অর থাকে, যে আমাদের সম্পূর্ণ যে, যেমন আমরা যদি 2 মার্কসের ক্যালকুলাসও দেখি, সেখানে 6টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে থেকে 3টে করতে হয়। তো এই যে প্যাটার্নটা, সেই অনুযায়ী তুমি কিভাবে প্রিপেয়ার করতে? আগে জিনিসটা ভালো করে যখন 12-এ বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা, তখন আগে প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে ভালো করে আইডিয়া হওয়া দরকার, উচ্চ মাধ্যমিকের যে সম্মুখ প্যাটার্ন, এবং সেটা সম্বন্ধে আইডিয়া করার পর নম্বরের পিছনে না দৌড়ে জিনিসটাকে ভালো করে শেখা দরকার। অ্যাকচুয়ালি আমার কাছে এটাই ধারণা ছিল, এবং তার জন্য আমি বিভিন্ন রেফারেন্স বই ফলো করেছি, রেফারেন্স বইয়ের হেল্প নিয়েছি। দ্যাটস ইট, এটা করলেই হয়ে যাচ্ছে, এবং ফান্ডামেন্টাল তো স্ট্রং থাকতেই হবে তার জন্য। আচ্ছা অরিত্র, এখানে আরো একটা জিনিস আমি তোমার থেকে জানতে চাই, যে তোমার তো টার্গেট ছিল, আমি যা বুঝতে পারছি তুমি ম্যাথমেটিক্স ভালো করেছো, তোমার জেই তেও ডাব্লিউবিজেই তে রেজাল্ট ভালো এসেছে, তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং এর দিকেই ছিল, ঠিক কি? আমি কি এটা ঠিক বলছি? তাহলে আমার নেক্সট কোয়েশ্চেনটাই আসবো। একদম একদম স্যার, একদম স্যার। তাহলে তোমার যে ক্লাস 11-12, সেখানে কি তোমার বায়োলজি ছিল কি ছিল না? না স্যার, আমার ফোর্থ অপশন হিসেবে কম্পিউটার সায়েন্স ছিল। তোমার কম্পিউটার সায়েন্স ছিল, তার মানে তুমি বায়োলজিটা নেওইনি, তাই তো? না। তাহলে এই যে কম্পিউটার সায়েন্স তুমি নিলে, সেটা কি তোমাকে বায়োলজি না নিয়ে কম্পিউটার সায়েন্স নেওয়াতে কোনো এক্সট্রা বেনিফিট প্রোভাইড করেছিল বলে তোমার মনে হয়? কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে ইঞ্জিনিয়ারিং এ সিএসসি বা আইটি নিয়ে পড়ার ইচ্ছে আছে, কোনো একটা বর্তমান যে টেকনোলজি বা বর্তমান যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো নিয়ে একটু রিসার্চ করার ইচ্ছে আছে। তো সে কারণেই আমি ভালো কলেজে এটা পড়ার জন্য আমি 11-12-এ কম্পিউটার সায়েন্সের জেনে রাখছিলাম, যাতে করে আমি বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকি। এবার এই মুহূর্তে একটা কথা বলো অরিত্র, যে তুমি বললে যে তোমার কম্পিউটার সায়েন্স আইটি এগুলোতে যাওয়ার ইচ্ছে, তুমি কি জেনারেল স্টুডেন্ট? ইয়েস স্যার। তুমি যদি জেনারেল হও, তুমি যাদবপুরে তো 790 র্যাঙ্কে কম্পিউটার সায়েন্স বা আইটি পাবে না।
তাহলে তুমি কি যাদবপুরে অন্য ব্রাঞ্চে ভর্তি হওয়া প্রেফার করবে, নাকি জলপাইগুড়ি, কল্যাণী এই সমস্ত কলেজে তুমি সিএসসি তে যাওয়া প্রেফার করবে? আমি জলপাইগুড়িতে সিএসসি টাই টার্গেটে রেখেছি এখন। তুমি এই ওটাই মুহূর্তে যাওয়া জলপাইগুড়িতে সিএসসি টার্গেট করছো, তাই তো? জলপাইগুড়িতে সিএসসি টার্গেট করার কোনো পার্টিকুলার রিজন? বেসিক্যালি আমি জলপাইগুড়িতে সিএসসি পড়লেও আমি ভাবছি যে 1 বছর পড়া চলাকালীন ফার্স্ট ইয়ারে পার্সিয়াল ড্রপ দেবো, এবং সেখান থেকে আরো জেইতে আইআইটি বা এনআইটি তে কোনো সিএসসি আইটি নিয়ে পড়ার জন্য, ভালো র্যাঙ্ক করার জন্য, তার জন্য এক্সট্রা প্রিপারেশন নেবো। তাহলে তোমার মাথায় একটা চিন্তা ভাবনা রয়েছে, যে সেটা তুমি এখনো সার্টেন কিনা সেটা তো সময়ের সাথে বোঝা যাবে, কিন্তু তোমার মাথায় একটা চিন্তা রয়েছে যে তুমি জলপাইগুড়িতে জেজেইস তে ভর্তি হয়ে, অ্যান্ড সেটার সাথে সাথে তুমি নেক্সট ইয়ার জেই বা শুধু কি জেই প্রিপেয়ার করবে, নাকি তুমি ডাব্লিউবিজেই আরেকবার ট্রাই করবে, যেহেতু আমাদের যাদবপুরও আছে? না স্যার, জেই ট্রাই করবো, জেই মেন আর অ্যাডভান্সড। আই হোপ যে আজকের এই পডকাস্টে আমরা যে বিষয়গুলো ডিসকাস করছি সেগুলো তোমাদের ভালো লাগছে, অ্যান্ড এখানে তোমরা বিভিন্ন বিষয় শিখতে পারছো। আমাদের পডকাস্টের বাকি অংশটিতে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই, যে তোমরা যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই এক্সাম দেবে তাদের জন্য কিন্তু আমরা লেটস ইমপ্রুভ থেকে নিয়ে এসেছি দ্য অ্যাচিভার্স ব্যাচ। এই ব্যাচের মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তিনটে সাবজেক্টেরই ডাব্লিউবিজেই কমপ্লিট প্রিপারেশন করানো হবে। এই ব্যাচের ক্লাসেস স্টার্ট হচ্ছে জুলাই মাসের 1 তারিখ থেকে, এবং আমরা জানুয়ারি মাসের মধ্যে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো। এছাড়াও এই ব্যাচের মধ্যে থাকবে রেগুলার ডিপিপি, মক টেস্ট, আরো বিভিন্ন কিছু সুবিধা। প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস হবে, এবং কেউ যদি কোনো কারণে লাইভ ক্লাস মিস করে যাও তাহলে তারা কিন্তু এই রেকর্ডিং অ্যান্ড পিডিএফ সমস্ত কিছু দেখতে পারবে, এবং সেগুলো 2025 সালে ডাব্লিউবিজেই পরীক্ষা শেষ না হওয়া অবধি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। তাহলে যারা যারা ভাবছো যে 2025 সালে ডাব্লিউবিজেই পরীক্ষা একবারে ক্র্যাক করবে, তারা কিন্তু আমাদের যে এই ব্যাচটি সেটাতে অবশ্যই এনরোল করে নেওয়ার চেষ্টা করো। তুমি এই মুহূর্তে ক্লাস 12 এর স্টুডেন্ট হও বা তুমি ড্রপ নিচ্ছ, প্রত্যেকের জন্যই কিন্তু এই ব্যাচটি খুব বেশি হেল্পফুল হতে চলেছে। আমাদের এই ব্যাচের যে ফিস সেটা হচ্ছে 3499, এটা ওয়ান টাইম ফিস। কিন্তু তোমরা যারা যারা এই ব্যাচে এনরোল করতে চাচ্ছ তাড়াতাড়ি করে নাও, কারণ এই ব্যাচের প্রথম 200 স্টুডেন্টের জন্য একটা অফার থাকছে, যে প্রথম 200 স্টুডেন্টের জন্য ব্যাচের প্রাইস থাকবে জাস্ট 2799, এবং এটাও ওয়ান টাইম ফিস। জাস্ট তোমাকে একবার ফিস পেমেন্ট করতে হবে, তারপর তুমি ব্যাচের অ্যাক্সেস করতে পারবে। মাত্র যেই মেন্স এন্ড অ্যাডভান্সটাকে টার্গেট করে সেটার জন্য প্রিপারেশন করবে, তাই তো? ঠিক আছে, তাহলে সেটার জন্য তোমাকে অল দ্য বেস্ট। এবার এখানে আরো একটা জিনিস আমি তোমার থেকে জানতে চাই, যে আমরা যখন বিভিন্ন একটা প্রিপারেশন করি সেই প্রিপারেশনে আমাদের সারাউন্ডিংটাও অনেক বেশি ম্যাটার করে, যে আমরা পড়াশোনা ঠিকঠাক করতে পারছি কিনা, বা আমার কাছে সমস্ত মেটেরিয়ালস অ্যাভেলেবেল আছে কিনা, আমাকে বাড়ির থেকে সাপোর্ট করছে কিনা, যেটা একটা অনেক বড় বিষয়, যে আমাকে বাড়ির থেকে সাপোর্ট করছে কিনা। অ্যান্ড অনেক স্টুডেন্ট যেটা ফেস করে যে তার বাড়ির থেকে ঠিকঠাক সাপোর্ট আসছে না। তোমার বাড়ি থেকে সাপোর্ট কেমন ছিল? তুমি তোমার মা বাবার থেকে কতটা হেল্প পেয়েছো? মা বাবার থেকে দুজনেই প্রচুর আমাকে সাহায্য করেছে পড়াশোনায়। বিশেষ করে মা তো আমাকে প্রচুরই সাহায্য করেছে পড়াশোনার ব্যাপারে। আমার রুটিন তৈরি করে দেওয়া বা বাকি জিনিসগুলোর পিছনেও অনেক হেল্প করেছে। এটাই আর কি অবদান। তার মানে তুমি এই যে তোমার প্রিপারেশন, সেটাতে তুমি বলতে পারছো যে তোমার ফ্যামিলির যে সাপোর্ট সেটাও বেশ অনেকটাই রয়েছে, তাই তো? একদম স্যার। ঠিক আছে, তাহলে অরিত্র, আজকের এই সেশনে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। আই হোপ যে তোমার যেগুলো নেক্সট টার্গেট আছে সেগুলো তুমি অ্যাচিভ করে নেবে, অ্যান্ড তোমার নেক্সট ইঞ্জিনিয়ারিং লাইফের জন্য তোমাকে অল দ্য বেস্ট। আই হোপ যে আজকের এই ভিডিওতে তুমি যে বিষয়গুলো বললে সেগুলো থেকে তোমার যে জুনিয়ররা আছে তারা অনেক কিছু জানতে পারবে, অ্যান্ড তারা তাদের প্রিপারেশনে এই বিষয়গুলোকে কাজে লাগাতে পারবে। তো আজকের এই সেশনটা আমি এখানে শেষ করব, তার আগে জাস্ট একটা জিনিস আমি তোমার থেকে জানতে চাই। ধরে নাও এই মুহূর্তে তোমার একজন জুনিয়র আছে যে কিনা ক্লাস 12-এ সদ্য উঠেছে, অ্যান্ড ও নেক্সট ইয়ার ডাব্লিউবিজেই এক্সাম দিতে চায়। তার জন্য তোমার মতে টপ 3 টিপস কি কি হবে সেটা যদি তুমি বলো, এটা ওকে করতেই হবে। বেসিক্যালি আগে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার আগে, শুধু ডব্লিউবিজেই নয়, যেই মেন আর অ্যাডভান্সও যদি দেয়, অল ইন্ডিয়ার কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার আগে তাকে আগে এক্সাম প্যাটার্ন সম্বন্ধে একটা মেন আইডিয়া থাকা দরকার, ক্রিস্টাল ক্লিয়ার। দেন 2 নম্বর আমি বলবো যে কনসেপ্ট ওভারঅল রেডি করতে হবে, তার হোল সিলেবাসটাকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করতে হবে। অ্যান্ড দেন প্র্যাকটিস, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এটাই আমি বলবো। ওকে, ঠিক আছে। এবং অবশ্যই মক টেস্ট গুলোকে অ্যানালাইসিস করা, এটাও আমি অ্যাড করতে চাই। ওকে, ঠিক আছে, তাহলে তুমি 3টার বদলে 4টে টিপস দিচ্ছ। যে আমাদের 1 নম্বর তো হলো প্র্যাকটিস করতে হবে, তারপর মক টেস্ট দিতে হবে, তারপর কনসেপ্ট ক্লিয়ারিটি লাগবে, অ্যান্ড যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা তুমি সবার আগে বলেছো, সেটা হচ্ছে যে এক্সাম প্যাটার্ন সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে, যে আমি কোন এক্সাম দিতে যাচ্ছি সেটার জন্য আমি কিভাবে প্রিপেয়ার করব, রাইট?
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ অরিত্র, আজকে আমাদের লেটস ইমপ্রুভে তোমার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে অ্যান্ড এখানে আমরা যে বিষয়গুলো ডিসকাস করলাম সেগুলো তোমাদেরকে হেল্প করবে তোমাদের প্রিপারেশনকে ভালো করতে। এরকম আরো ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।